বিশাখা সচিব, এবং ইনি ছিলেন আমাদের যেমন এই গভর্নর, চিফ মিনিস্টার, রাজ্যপাল এসব থাকে না, প্রতাপচন্দ্র রাজা রাজ্যপাল ছিলেন এই রায়রামন্দ, এবং দক্ষিণ দেশটা উনি সামাল দিতেন। পরবর্তীতে যখন এই মহাপ্রভু আলারনাথ হয়ে যখন দক্ষিণ ভারত পরিক্রমায় যায়, তার যাওয়ার আগে সার্বভৌম ভট্টাচার্য তিনি বলে দিয়েছিলেন যে রায়রামন্দ একজন রসিক ভক্ত আছে গোদাবরীর তটে, আপনি তার সঙ্গে সাক্ষাৎ করে আসবেন। এবং যখন গোদাবরীতে পৌঁছে গেলেন চৈতন্য মহাপ্রভু, তখন এই রায়রামন্দ আবার তিনি দোলনায় করে, তিনি তো রাজ্যপাল, তার বিরাট সম্মান সেনাপতি দোলনায় করে ওই গঙ্গায় গিয়েছিলেন স্নান করার সময়। এখানেই মহাপ্রভুর সাথে প্রথম দেখা হয়, সাক্ষাৎ হয়, এবং তখন কথা হয় যে সন্ধ্যাবেলায় আবার আপনার সঙ্গে সন্ধ্যাবেলায় এসে আবার মিলিত হলেন, এবং তখন থেকে ওই প্রশ্ন উত্তর রায়রামানন্দ তিনি উত্তরদাতা হলেন আর প্রশ্নকর্তা চৈতন্য মহাপ্রভু। কি করে আমাদের সাধন ভজন সে যে যেখানেই থাকি, গৃহস্থাশ্রমে থাকি, সন্ন্যাসাশ্রমে থাকি, বান্ধবাশ্রমে থাকি, মানে সাধন ভজনের প্রথম থেকে ক্লাস 1 থেকে কি করে একটা মাস্টার পাস করা যায়, সেটা একমাত্র রায়রামানন্দ সংবাদে সেইভাবে ক্রম দেখিয়েছেন আমাদের রায়রামানন্দ। উত্তর দিয়েছেন মহাপ্রভু প্রশ্ন দিয়ে, প্রথম প্রশ্ন করেছিলেন বর্ণ আশ্রম ধর্মের কথা, তারপরে কর্ম মিশ্র ভক্তির কথা, তারপরে জ্ঞান মিশ্র ভক্তির কথা, যতবার এইসব বলছেন, আর মহাপ্রভু বলছেন এহ বাচ্চ আগে কবার, আগে বলুন, আরো আগে বলুন। যেমন নাট মন্দিরে থেকে ভগবান দর্শন, আর নাট মন্দিরে থেকে উপরে বারান্দায় উঠে যে ভগবান দর্শন, আবার মন্দিরের গর্ভ মন্দিরের ভিতরে গিয়ে ভগবান দর্শন, আবার নাট মন্দির থেকে ভগবানের দর্শন হয়েছে ঠিক, চরণ দর্শন হয়েছে, কিন্তু চরণের কয়টা তুলসী পাতাটা আমি দেখতে পাইনি, কিন্তু তার উপরে একটু উঠলে দেখা যায় চরণের কয়টা, তার উপরে আরো একটু কাছে গেলে আরো সুন্দর করে দেখা যায়। এইরকম রায়রামানন্দ আরো বলো এইসব প্রথম ওইরকম বলতে বলতে তখন জ্ঞান শূন্য ভক্তির কথা যখন বললেন, তখন বলতে এরকম হয় তথাপি আগে সেই করে করে ব্রজলীলার কথা, ব্রজের যে শান্ত দাসত্ব বৎসল রসের কথা বললেন, এবং পরবর্তীতে একেবারে রাধারানীর যে একবার সর্বশ্রেষ্ঠ যে প্রেম, যে সর্বশ্রেষ্ঠ রাধা প্রেম, উনি অতি উন্নত উজ্জ্বল রস, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তখন তিনি বললেন এও হয়, হ্যাঁ এ উত্তম, তথাপি তখন বলতে গিয়েছিলেন মহাভাব সর্বভূত রাধা ঠাকুরানী, রসরাজ মহাভাব দুই এক। এই রসরাজ মহাভাব দুই এক কে? মহাপ্রভু, রসরাজ কৃষ্ণ আর মহাভাব সর্বজনী রাধা, দুই এক হয়ে আসতেন। আর যখন এক হয়ে আসতেন রসরাজ মহাভাব দুই এক রূপ, এই যে এক হয়ে আসতেন, তো যখন এইসব কথা হচ্ছিল, তখন পরবর্তীতে একবার সর্বশ্রেষ্ঠ রাধার যখন প্রেমের কথা যখন আলোচনা করতে লাগলাম, তখন ওনার স্বরূপটা প্রকাশ হয়েছে। তখন রায়রামানন্দ বলেছিলেন কি ব্যাপার, আপনার গায়ের রং চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? একটু আগে দেখলাম আপনাকে সন্ন্যাসী যে, তার এখন দেখছি যে একটা পাশে আছে শ্যাম পাঞ্চালিকা, হ্যাঁ, অর্থাৎ রাধা কৃষ্ণ, কি ব্যাপার আপনি সত্য করে বলুন। হ্যাঁ, তখন ধরা পড়ে গেলেন। হ্যাঁ, ধরা পড়ে যাওয়ার পরে মানে কে, তার স্বরূপটা প্রকাশ হয়ে গেল, তো মহাপ্রভুকে। তখন ওই রায়রামানন্দ সেই দিন থেকে মহাপ্রভুর চরণে সমর্পিত হলেন, প্রতাপরুদ্র রাজাকে চিঠি দিলেন যে আমি আপনার চাকরি এতদিন করেছি, আপনার চাকরি আর করবো না, আমি রিজাইন দিচ্ছি। তখন প্রতাপরুদ্র রাজা বললেন যে কেন চাকরি রিজাইন দেবেন কেন? না আপনার চাকরি করতে হবে, অনেক অনুরোধ করলেন। তখন বললেন যে ঠিক আছে, আপনি চাকরি যদিও না করেন, তা আপনার টাকা আপনি প্রতি মাসে মাসে আমি দেবেন। তখন মহাপ্রভু এবং প্রতাপরুদ্র রাজা তখন বললেন যে কেন, কি ব্যাপার? বলে না, এতদিন আমি আপনার চাকরি করছি, এখন আমি ভগবানের চাকরি করব, আজ থেকে আর আপনার চাকরি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আমি দিয়ে আসবো, ফিরে আসার পরে আপনার সঙ্গে আমি পুরীতে একসঙ্গে আমরা থাকবো। এটাই পুরীতে একসঙ্গে রায়রামানন্দের সঙ্গে ওখানে ছিলেন, এবং অনেক রসতত্ত্ব কথা আলোচনা হতো। এবং রায়রামানন্দ যে গ্রন্থ লিখেছেন জগন্নাথ বল্লভ নাটক, ওই তার কথায় লিখেছিলেন, সেটা আবার জগন্নাথ বল্লভ নাটক লিখে আবার জগন্নাথের সামনে সেটা অভিনয় করেছিলেন এই রায়রামানন্দ, রসিক। হ্যাঁ, এবং প্রদ্যুম্ন রাজা, প্রদ্যুম্ন
প্রভু যখন হরিকথা শুনতে গেলেন যে মহাপ্রভুর কাছে, যে প্রভু আপনি একটু হরিকথা বলুন, আপনি যে রায় রামমোহনের সঙ্গে যে গোদাবরীর কথা যেসব কথা হয়েছিল সেগুলো আপনি একটু বলুন, 10 দিন যাবৎ কালক্ষণ কৃষ্ণ কথা হয়েছিল। তখন উনি বলে আমি হরিকথা জানি না, রায় রামানন্দ হরিকথা জানে, আপনি সেখানে। কিন্তু সেখানে একদিন এসেছিলেন, তখন রায় রামানন্দ জগন্নাথ প্রভু নাটক হবে বলে সব মেয়েদের নিয়ে সব জঙ্গলে মানে উদ্যানে, হ্যাঁ, সব রিহার্সাল হচ্ছিল, প্রস্তুতি পর্ব হচ্ছিল। তখন এটা শুনে প্রতিম্ব মিশ্র একটু মনে দুঃখ করল যে আসলাম মহাপ্রভু নির্দেশ করলো হরিকথা শুনতে এনার কাছে কেমন সাধু, নাটক নভেল নিয়ে ব্যস্ত। যাই হোক, তা পরবর্তীতে উনি ফিরে গেলেন, দেখা হলো না, ফিরে গেলেন মহাপ্রভুর সঙ্গে। পরে দেখা যখন হরিকথা শুনি না, তখন বলে না ওনার সঙ্গে দেখা হয়নি, তা আপনি বলুন হরিকথা। তখন মহাপ্রভু বলে আমি হরিকথা জানি না, রায় রামানন্দ হরিকথা জানি, ওইখানেই তোমার যেতে হবে। পরের দিন যখন আসলেন দেখা হলো, আর সেই দিন রায় রামানন্দ ওই সকাল থেকে বলে কী জন্য আসতেন, আগের দিন একবার এসেছিলেন আমি শুনেছি আমার সেবকের কাছে, তখন বলে এই ব্যাপার আমি এসেছিলাম হরিকথা শুনতে, মহাপ্রভু আমাকে পাঠিয়ে দেবেন। যাই হোক, সেই মহাপ্রভুর কথা মতো আমি এসেছি, তা আপনি একটু হরিকথা বলুন। মানে তার ছিল একটু ভাব ছিল, ভিতরে একটু অশ্রদ্ধা ভাব ছিল। সকালে হরিকথা শুরু হলো, আর সন্ধ্যা সূর্য ডুবে যাচ্ছে, তখন সেবক এসে বলছে প্রভু সূর্য অস্ত চলে, আর তখন ওনার জ্ঞান, তখন ওই প্রতিমুহূর্তে চলন রসিক ভক্ত। আমিও কোথায় ছিলাম জানি না, সূর্য যে ডুবে যাচ্ছে, সকাল থেকে কোনো খাওয়া নেই, কোনো ই নেই, একভাবে হরিকথা বলছে আর আমিও শুনে যাচ্ছি। তা এরকম রসিক ভক্ত কোথাও কোনোদিন পাইনি। এই মহাপ্রভু এই রায় রামানন্দের চরণে তখন তারপরে মহাপ্রভুর সঙ্গে দেখা হলেন, মহাপ্রভুকে বললেন যে প্রভু রসিক ভক্ত রায় রামানন্দ, আমি শুনে খুব অভিভূত হয়েছি। অনেক কথা আছে, যাই হোক এই পর্যন্ত আমরা রায় রামানন্দের চরণ প্রার্থনা করবো। এরা 5 ভাই ছিলেন, রায় রামানন্দ, এরা বাবা হচ্ছে ভবানীনাথ, এরা হচ্ছে সেই পূর্ব লীলাতে পঞ্চপাণ্ডব, তার ভিতরে বিশাখা প্রবেশ করেছে অর্জুনের আমরা এখন রায় রামানন্দের বাড়ি এসেছি। আমাদের পরম পূজ্যপাদ ভক্তি রক্ষক নারায়ণ মহারাজ রায় রামানন্দের সম্বন্ধে বললেন, আপনারা শুনলেন, শ্রবণ করে। রায় রামানন্দের এই যে রায় রামানন্দের হচ্ছে জগন্নাথ বলরাম নাট্যমের ছবি, তালপাড়া পুঁথিতে লেখা আছে জগন্নাথ বলরাম নাট্যম। এই যে রায় রামানন্দের ব্যবহৃত কমণ্ডলু, আর এই রায় রামানন্দ রায়ের হচ্ছে অস্ত্র। হরে কৃষ্ণ কৃষ্ণ।